রাত 3:30। রাস্তার একপাশে একখানা মোটর গাড়ি। সামনের আসনে মূর্তির মতো স্থির হয়ে বসে আছে একটা লোক। কনস্টেবল লুইস শিলি নিজের ঘাঁটিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে নজর রাখছিল গাড়িখানার উপরে। এইভাবে কেটে গেল ঘণ্টাখানেক। তারপর শিলি এগিয়ে এসে গাড়ির ভেতরে ফেলল নিজের টর্চের আলো। ড্রাইভারের আসনে বসে বসে ঘুমোচ্ছে একটি ছোকরা। 2 চোখ মোড়া, মাথাটি এলিয়ে পড়েছে কাঁধের উপরে। শিলির প্রথম ধাক্কায় ছোকরা নড়ে চড়ে উঠল বটে, কিন্তু তার ঘুম ভাঙল না। দ্বিতীয় ধাক্কা দিয়ে শিলি হাঁকলে, এই কে তুমি, উঠে পড়ো। ধর্মর করে ছোকরা জেগে উঠল। তার চোখে মুখে আতঙ্ক। তারপর ভালো করে চেয়ে দেখে একটা অস্বস্তির নিঃশ্বাস ফেলে সে বললে, তো ভালো, পুলিশ? ও, আমি ভেবেছিলাম ডাকাত, যা জোর ভয় পেয়ে গিয়েছিলাম। শিলি শুধল, কে তুমি বাপু, এখানে কি করছিলে? একটু ঘুমিয়ে পড়েছিলাম আর কি। নাম কি? ডেভিড টিঙ্গো। বয়স? 17। বাড়ি কোথায়? ক্যামডেনে। এত রাতে বাড়িতে না গিয়ে রাস্তায় ঘুমোচ্ছিলে কেন? সিনেমা দেখে বাড়ি ফিরছিলাম, হঠাৎ চোখের পাতা ঘুমে জড়িয়ে গেল। ছোকরা জবাবগুলো দিচ্ছিল বেশ সপ্রতিভ মুখেই, আর ভাবভঙ্গিও সন্দেহজনক নয়। কিন্তু শিলি ভাবলে, তবু বলা তো যায় না। দিনকাল যা খারাপ, চারিদিকেই চুরির পর চুরি হচ্ছে। ছোকরাকে একটু বাজিয়ে দেখা যাক। টিঙ্গো, তোমার গাড়ির লাইসেন্স দেখি। একটা চামড়ার ব্যাগে পুরো লাইসেন্স খানাকে পকেটে রেখে দিয়েছিলাম। আজ 2 দিন হলো ব্যাগটা হারিয়ে গিয়েছে। বটে বটে, তাহলে আমার সঙ্গে একবার থানায় চলো তো বাপু। টিঙ্গো কোনো রকম ইতস্তত না করে শিলির অনুসরণ করলে। থানায় এসে টিঙ্গো বললে, মা বাবা আমার জন্য অনেক ভাবছেন, একবার বাড়িতে ফোন করতে পারি কি? নিশ্চয়, ওই ঘরে ফোন আছে। টিঙ্গো চলে গেল। শিলি থানার ফাইল ঘেঁটে দেখতে লাগলো। ডেভিড টিঙ্গো নামে কোনো ছোকরা আসামির নাম খুঁজে পাওয়া যায় কিনা। খোঁজাখুঁজি ব্যর্থ হলো, টিঙ্গোর নাম নেই। টিঙ্গো বলেছে তার বাসা ক্যামডেনে। শিলি অন্য একটা ফোনের সাহায্যে সেই এলাকার থানার কর্মচারীকে ডাকলে। ডিটেকটিভ মর্গান শিলির কাহিনী শুনে ক্যামডেন থানার ফাইল খুঁজে বললেন, ডেভিড টিঙ্গো নামে কোনো ছোকরা কোনোদিন এলাকায় তো ধরা পড়েনি। তখন শিলির বিশ্বাস হলো যে টিঙ্গো তাহলে দুষ্টু ছোকরা নয়। সে টিঙ্গোর কাছে গিয়ে বললে, তোমার গাড়ি আপাতত থানাতেই থাক, পায়ে ভোর হয়েছে। তুমি বাসে চড়ে বাড়ি যেতে পারবে? অনায়াসেই। বেশ, বাড়িতে গিয়ে তোমার বাবাকে একবার এখানে ডেকে আনো। টিঙ্গো চমকে উঠল। প্রস্তাবটা তার পছন্দ হলো না। বললে, বাবাকে কেন? মাকে ডেকে আনলে চলবে না? কি হলো, বাবার নাম শুনেই তুমি চমকে উঠলে কেন? টিঙ্গো বললে, এত ভোরে বাবাকে ডাকাডাকি করতে গেলে তিনি চটে যেতে পারেন। বেশ, তাহলে যে কেউ এলে চলবে। তোমার বাবা কি মা এসে যদি লাইসেন্সের কথা স্বীকার করেন, তবে গাড়ি ছেড়ে দিতে আমি কোনো আপত্তি করব না। টিঙ্গোর প্রস্থান। শিলি বসে বসে ভাবতে লাগলো। সাবধানের মান নেই বলেই এত হাঙ্গামা করলো। ছোকরা অপরাধী নয়, দেখা যাক ওর মা এসে কি বলে। আধ ঘন্টা পর বেজে উঠল টেলিফোনের ঘন্টা। শিলি রিসিভারটা তুলে নিয়ে বললে, আমি ক্যামডেন থানার ডিটেকটিভ মর্গ্যান। একটু আগেই তুমি না বলেছিলে ডেভিড টিঙ্গো নামে কে এক ছোকরা তার চামড়ার ব্যাগ হারিয়ে ফেলেছে?
হ্যাঁ তাই। আচ্ছা, উত্তম। সেই ব্যাগটা আমরা পেয়েছি, তা ছোকরা এখন কোথায়? বাড়ি থেকে মাকে ডেকে আনতে গিয়েছে। আচ্ছা, সে ফিরে এলে থানায় বসিয়ে রেখো, আমরা এখনই যাচ্ছি। মর্গানের কণ্ঠস্বর উত্তেজিত। চিলি অবাক হয়ে ভাবতে লাগলো, এ আবার কি ব্যাপার? টিঙ্গোর ব্যাগ ক্যামডেন থানায় হাজির হলো কেমন করে? আর ওটা যে টিঙ্গোর ব্যাগ তাই বা মর্গান জানতে পারলো কেমন করে? এমন সময় টিঙ্গুর পুনরাবির্ভাব। সঙ্গে সঙ্গে ঘরের ভিতর এসে দাঁড়ালেন মর্গান ও কেনেলি নামক দুই ডিটেকটিভ। সিলি জিজ্ঞাসা করলে, টিঙ্গো, তোমার মা কই? এত সকালে আর মাকে টানাটানি করতে ভালো লাগলো না। তাকে আর আনবার দরকারও নেই যদিও। কেন? আমি ভুল করেছিলাম, ব্যাগে নয়, লাইসেন্সখানা ছিল আমার বাড়ির ভিতরেই। এই নিন। লাইসেন্সের উপরে চোখ বুলিয়ে নিয়ে সিলি বললে, দেখছি সব ঠিকঠাক আছে। ভালো কথা টিঙ্গো, ক্যামডেন থানা থেকে এই দুজন ডিটেকটিভ এসেছেন তোমার সন্ধানে। ক্যামডেনেই তার বাসা। সেখানকার দুজন ডিটেকটিভ তাকে খুঁজতে এসেছে শুনে টিঙ্গুর মুখ শুকিয়ে গেল। সে জিজ্ঞাসা করলে, কেন, ব্যাপার কি? মর্গান বললেন, ব্যাপার কিছুই নয় বাপু, তবে তোমার কাছ থেকে হয়তো আমরা কিছু সাহায্য পেতে পারি। আচ্ছা দেখো তো এই চামড়ার ব্যাগটা তোমার কিনা। তিনি টেবিলের উপরে একটি ছোট ব্যাগ স্থাপন করলেন। ব্যাগটা নকল চামড়া তৈরি। তার উপরে মুদ্রিত আছে এক অশ্বরোহী কাউবয়ের ছবি। বালকরাই এরকম ব্যাগ ব্যবহার করতে ভালোবাসে। টিঙ্গু একগাল হেসে বললে, বাহ, এ তো হয়তো আমারই ব্যাগ। আপনারা এটা কোথায় পেয়েছেন? তীক্ষ্ণ চোখে তার আপাদমস্তক একবার দেখে নিয়ে মর্গান বললেন, টিঙ্গো, তুমি ওই চেয়ারে বসো। টিঙ্গু বসল। চেয়ার টেনে তাকে ঘিরে বসলেন গোয়েন্দারাও। মর্গান বললেন, শোনো টিঙ্গো, আজই রাশি রাশি চোরাই মাল আমাদের হস্তগত হয়েছে। কেমন করে তা বলতে চাই না, কারণ সে হচ্ছে অনেক কথা। এইটুকু খালি জেনে রেখো, সেই সব চোরাই মালের ভিতরে ছিল তোমার এই ব্যাগটাও। ফাউন্টেন পেন, বন্দুক, রিভলভার, জরোয়া গহনা প্রভৃতি আরও অনেক কিছু দামি দামি জিনিসের সঙ্গে এই তুচ্ছ ব্যাগটি ছিল কেন, আমরা তা বুঝতে পারছি না। এখন তুমিই বলতে পারো ব্যাগটা কোথায় কেমন করে হারিয়ে ফেলেছিলে, তাহলে চোরের সন্ধান পেতে আর দেরি হবে না। ডেভিড টিঙ্গুর মুখ দেখে মনে হলো যেন দস্তুর মতো হতভম্ব হয়ে গিয়েছে। তারপর সে মাথা নেড়ে বলল, ব্যাগটা আমার কাছ থেকে কিন্তু চুরি যায়নি। ওটা আমি নিজেই কোথায় যেন হারিয়ে ফেলেছিলাম। তবু চোরাই মালের সঙ্গে পাওয়া গেল আমার ব্যাগ। ভারী আজব ব্যাপার তো। মর্গান বললেন, ব্যাগটা হয়তো তোমার কাছ থেকে চুরি গিয়েছে, অথচ আমি টের পাইনি। আচ্ছা, এতে আশ্চর্য কি? হয়তো চোর তোমার পকেট মেরে সরে পড়েছিল। টিঙ্গু আবার মাথা নেড়ে জানালো, না। মর্গান শুধলেন, আচ্ছা, তোমার ব্যাগটা কবে হারিয়ে গিয়েছে? দিন তিনেক আগেই। তোমার ঠিক মনে আছে? অন্তত গেল 2 দিন থেকে ব্যাগটা আমি খুঁজে পাচ্ছি না। মর্গান পকেট থেকে একখানা ট্রলি হস্তান্তর পত্র বার করে তারপর বললেন, আচ্ছা, এখানা কি তোমার? নিশ্চয়ই, যদিও কাগজখানা এখন আমি ব্যবহার করিনি। মর্গান বললেন, কাগজখানা তোমার ওই ব্যাগের ভিতরেই ছিল। আচম্বিতে টিঙ্গুর মুখ হয়ে গেল রক্ত শূন্য। সে বলে উঠল, না না, ও ও কাগজ আমার নয়। আমি কি বলতে কি বলে ফেলেছি। আপনারা আমার মাথা গুলিয়ে দিচ্ছেন একদম। হ্যাঁ, তাই দিয়েছি বটে। ও কাগজ আমার হতেই পারে না। আমি বলছি তো ও কাগজ আমার নয়। মর্গান গাত্রোত্থান করে বললেন, টিঙ্গো, তোমাকে এখন আমাদের সঙ্গেই যেতে হবে।
দেখছি আমরা কোনো সাধারণ চুরির মামলা হাতে পাইনি, এর ভিতরে আছে গভীর রহস্য। মর্গ্যানের কথাই পরে সত্যি হয়ে দাঁড়ায়। ডেভিড টিঙ্গু বালক মাত্র, কৈশোর অতিক্রম করে সবে যৌবনে পা দিয়েছে বটে, কিন্তু এখনো তার মুখের উপরে আছে বালকতার সুস্পষ্ট ছাপ। অথচ তারই চারিদিকে ঘিরে রচিত হয়েছিল যে জটিল ও অদ্ভুত রহস্যের জাল, তা যেমন অসাধারণ তেমনি অভাবিত ও অতুলনীয়। আপাতত আমরাও টিঙ্গুকে পুলিশের জিম্মায় রেখে গোয়েন্দাদের সঙ্গে রহস্য জালের সেই খোঁজবার চেষ্টা করব। চুরির হিড়িক শুরু হয় 1948 খ্রিস্টাব্দের 19শে আগস্ট তারিখে। চোরেরা হানা দেয় কলিংস রোডের মিস্টার উটো টপারকারের বাড়িতে। তারা একটা জানালা ভেঙে ভিতরে প্রবেশ করেছিল। চুরির আগে ভারী ভারী আসবাবগুলো টেনে এনে এমনভাবে সদর দরজার উপরে চাপিয়ে রেখেছিল যে বাড়ির মালিক ভিতরে আসবার জন্য ঠেলাঠেলি করলেই তারা সরে পড়বার সুযোগ পাবে। চুরির পর তারা বেরিয়ে গিয়েছিল খিড়কির দরজা দিয়ে। তারপর থেকে শুরু হলো চুরির পর চুরি। ক্যামডেন, কলিংস্টন, গ্লসেস্টার, পেনকাসিন, অকলিন, অডুবন ও হ্যাডেন হাইস্টাস প্রভৃতি সাউথ ডার্সির শহরে শহরে সর্বত্র তাদের একই পদ্ধতি। তারা জানালা ভেঙে ভেতরে ঢোকে, তারপর সদর দরজার উপরে আসবাবগুলো চাপিয়ে রাখে এবং খিড়কির দরজা দিয়ে পলায়ন করে। প্রত্যেকবারই তাদের আবির্ভাব হয় রাত 8টার কাছাকাছি কোনো একটা সময়। সেই জন্য তাদের নাম রাখা হলো রাত 8টার চোরের দল। তারা যে সন্ধানী চোর সে বিষয়ে কোনো সন্দেহ নেই, কারণ প্রত্যেকবারই চুরির সময় বাড়ির লোক থেকেছে অনুপস্থিত। অনেকদিন পর্যন্ত জনপ্রাণী চোরেদের মুখ দর্শন করবার সুযোগ পায়নি। একবার মাত্র জনৈক ব্যক্তি একটি ঘটনা ক্ষেত্রে 2 জন লোককে চলে যেতে দেখেছিল, কিন্তু সেও তাদের পিছন দিক ছাড়া আর কিছুই দেখতে পায়নি। অবশেষে মিস্টার জ্যাফার্টির বাড়িতে তাদের একজনের খানিকটা বর্ণনা পাওয়া গেল। ডিটেকটিভ মর্গ্যান ও কনলির কাছে জ্যাফার্টি বললেন, বাড়ির অন্যান্য লোকেরা সিনেমা দেখতে গিয়েছিল, আমি সব আলো নিভিয়ে দিয়ে শুয়ে ঘুমিয়ে পড়েছিলাম। রাত যখন 8:15 তখন একতলায় কি একটা শব্দ হয়, আমার ঘুম ভেঙে যায়। আমি বিছানা থেকে নেমে পা টিপে টেপে গিয়ে সিঁড়ির আলো জ্বেলে দিয়ে দেখি নিচে একটা লোক দাঁড়িয়ে ঊর্ধ্বমুখে তাকিয়ে আছে আমার পানে। সে আমাকে শাসিয়ে বললে, খবরদার টু শব্দটি করো না। পর মুহূর্তে সে সাত করে নিজের পকেটে হাত চালিয়ে দিল। আমি ভাবলাম, মেরে এইবারে বার করে বুঝি রিভলভার। তারপর সে রিভলভার বার করলো না বটে, কিন্তু পকেট থেকে নিজের হাত বার করে আমার দিকে একটা অঙ্গুলি নির্দেশ করে তালুতে জিভ লাগিয়ে একটা শব্দ উচ্চারণ করলে। তারপরেই খিলখিল করে হেসে উঠে এক চোটে বাইরে পালিয়ে গেল। আমি নিচে নেমে গিয়ে দেখি আমার আসবাবগুলো স্থানচ্যুত হয়েছে বটে, কিন্তু চোর সেগুলো সদর দরজা পর্যন্ত নিয়ে যাওয়ার সময় পায়নি। একটা জানলাও ভাঙা। গোয়েন্দারা চোরের চেহারার বর্ণনা জানতে চাইলেন। জ্যাফার্টি বললেন, তার বয়স 19-20-এর মধ্যেই। মাথার উচ্চতা হবে আন্দাজ 5.5 ফুট, দেহের ওজন 2 মণের বেশি হবে না। তার মাথায় লম্বা লম্বা চুল, সরু নাক, 2 গালের হাড় উঁচু, তার চোখ দুটো ছোট ছোট। সব থানাতেই জেলখাটা বিখ্যাত বা অবিখ্যাত আসামিদের অসংখ্য ফটো সংগ্রহ করে রাখা হয়। গোয়েন্দারা বললেন, লোকটার ছবি দেখলে আপনি চিনতে পারবেন? পারব। জ্যাফার্টিকে ছবির বইগুলো সামনে নিয়ে গিয়ে বসিয়ে দেওয়া হলো। গাদা গাদা বই। কয়েক ঘন্টা পরে ছবি দেখা শেষ করে তিনি উঠে দাঁড়িয়ে বললেন, আমার বাড়িতে যে অনাহত অতিথি এসেছিল এর মধ্যে তার ছবি নেই। গেল পরিচ্ছেদে বর্ণিত ঘটনার পরের দিনের কথা। গ্লসেস্টারের একখানা বাড়িতে গিয়ে হানা দিলে রাত 8টার চোরের দল।
তারপরের দিনই কলিংসউডে হলো আবার তাদের আবির্ভাব। এ পর্যন্ত তারা যেসব নগদ টাকা, জরোয়া, গহনা, রেডিও ও ঘড়ি প্রভৃতি সরিয়ে ফেলতে পেরেছে তার মোট দাম হবে 35,000 টাকার চেয়েও বেশি। পুলিশের অবস্থা অত্যন্ত অসহায়। তারা উদ্ভ্রান্তের মতো ছোটাছুটি করছে, প্রাণপণ চেষ্টার ও তদন্তের কিছুই বাকি রাখছে না। তবু নিয়মিতভাবেই চুরি হচ্ছে, আজ এখানে তো কাল ওখানে, যেখানে সেখানে চুরি হচ্ছে। পুলিশ অতঃপর কি করবে যেন তা জানতে পেরেই চোরের দল পুলিশের আগে আগেই গিয়ে আবির্ভূত হয় যে কোনো ঘটনা ক্ষেত্রে। পুলিশের খাতায় ছাড়া পাওয়া যত দাগি চোরের নাম আছে তাদের ভিতর থেকে প্রত্যেক সন্দেহজনক ব্যক্তিকে আবার ধরে এনে খোঁজ খবর নেওয়া হলো, কিন্তু ফল হলো অষ্টরম্ভা। রাতে পথে পথে চৌকিদারের সংখ্যা বাড়িয়ে দেওয়া হলো। যেসব দোকানে লোক জিনিসপত্র বাঁধা রাখে বা বিক্রি করে সেখানে খানা তল্লাশ করেও একটি মাত্র চোরাই মাল পাওয়া গেল না। কনলি একদিন মর্গ্যানকে ডেকে বললেন, চোরেরা যদি না চুরির পদ্ধতি বদলায় আর রাত 8টায় চুরি করার অভ্যেস না ছাড়ে, তবে একদিন না একদিন আমাদের হাতের মুঠোর ভেতরে তাদের আসতেই হবে। তারপর 1949 খ্রিস্টাব্দের 2রা জানুয়ারি তারিখে 67 বছরের বৃদ্ধ জর্জ ব্রাউন রাজপথ দিয়ে যেতে যেতে আক্রান্ত হলেন 2 জন গুন্ডার দ্বারা। একটা গুন্ডা রিভলভার দেখিয়ে টাকা দাবি করে। ব্রাউন প্রতিবাদ করাতে সে রিভলভারের বাড়ি মেরে তার মাথা ও মুখ ক্ষতবিক্ষত করে দেয় এবং তিনি মাটির উপর পড়ে যান প্রায় অচৈতন্যের মতো। পুলিশ হাসপাতালে গিয়ে ব্রাউনের কাছ থেকে আততায়ীর যে বর্ণনা সংগ্রহ করলে তার সঙ্গে হুবহু মিলে গেল গত পরিচ্ছেদে জ্যাফার্টি দ্বারা বর্ণিত চোরের বর্ণনা। অধিকতর উল্লেখযোগ্য হচ্ছে ঘটনাটা ঘটেছিল প্রায় রাত 8টার সময়। মর্গ্যান বললেন, একই লোকের কীর্তি বলে সন্দেহ হচ্ছে। কনলি মাথা নেড়ে বললেন, কিন্তু আচমকা এই নতুন পদ্ধতিটা আমার ভালো লাগছে না। কোথায় বাড়িতে বাড়িতে চুরি আর কোথায় রাজপথের রাহাজানি। চোরেরা সাধারণত নিজেদের এক এক বিষয়ে বিশেষজ্ঞ বলে মনে করে, সহসা তারা নিজেদের পদ্ধতি বদলায় না। তবু বর্তমান ক্ষেত্রে সময় আর চেহারার যে মিল দেখেছি তাও উপেক্ষা করা চলে না। চুরির পর চুরি চলতে লাগলো, একটানা চলতে লাগলো চুরির পর চুরি। চোরেদের হাত যেন দম দেওয়া ঘড়ির কাঁটা, নির্দিষ্ট সময় করে নির্দিষ্ট কর্তব্য পালন। হ্যাডেনহাউটের একখানা বাড়ি থেকে রাত 8টায় চোরেরা নিয়ে গেল প্রায় 7 লক্ষ টাকার জরোয়া গহনা। মর্গ্যান ও কনলি থানায় বসে চোরেদের নব নব কীর্তি নিয়ে মাথা ঘামাচ্ছেন। হঠাৎ এলো টেলিফোনের আহ্বান। স্ত্রীলোকের কণ্ঠস্বর, সে মার্কেট স্ট্রিটের এক রেস্তোরাঁর পরিবেশিকা। উত্তেজিত কণ্ঠে বললে, শিগগির আসুন, শিগগির, এখানে একটা লোক এসেছে। কে লোক? কি বলছো তুমি? এখানে একটা লোক কোথায় ডাকাতি করে এসেছে, বন্ধুদের কাছে সেই গল্প করছে। শিগগির আসুন, নইলে চলে যাবে। তখন 2 গোয়েন্দা মোটর ছুটিয়ে দিলেন সেই রেস্তোরাঁর দিকে। পরিবেশিকা রেস্তোরাঁর দরজাতেই দাঁড়িয়ে পুলিশের জন্য অপেক্ষা করছিল। এক ব্যক্তিকে সে দেখিয়ে তার দিকে অঙ্গুলি নির্দেশ করল। সে তখন বাইরে বেরিয়ে পথের উপরে এসে দাঁড়িয়েছে। তার পথ রোধ করলে গোয়েন্দারা। সচমকে সে বললে, কি চান আপনারা? আমরা পুলিশ। সে ভয়ে ভয়ে বললে, তাই নাকি? মর্গ্যান বললেন, তুমি কোথায় গিয়ে ডাকাতি করেছো এতক্ষণ সেই গল্প বলছিলে? আমরাও গল্পটা শুনতে চাই। ডাকাতি? হ্যাঁ হ্যাঁ, ডাকাতি। এতক্ষণ তাই নিয়ে যে খুব মুখসাবাজি করছিলে।
মুক্সাবাসী? হ্যাঁ হ্যাঁ মশাই, ঠিক তাই। বন্ধু বান্ধবের কাছে অনেকেই মুখের কথায় রাজা উজির মারতে চায়, তা কি আপনারা জানেন না? আমি যা সব বলেছিলুম সবই বাজে বানানো কথা। তোমার নাম? অ্যান্ডি ক্লিং। আমাদের সঙ্গে থানায় চলো। ব্যান্ডেজ বাঁধা অবস্থায় বৃদ্ধ জর্জ ব্রাউনকে থানায় ডেকে আনা হলো। ক্লিংকে আরও কয়েকজন লোকের সঙ্গে দাঁড় করিয়ে দিয়ে গোয়েন্দারা জিজ্ঞাসা করলেন, আচ্ছা মিস্টার ব্রাউন, 2রা জানুয়ারিতে যে লোকটা আপনাকে রিভলভার দিয়ে মেরে আহত করেছিল, সে কি এই দলের মধ্যে আছে? ব্রাউন মিনিট কয়েক ভালো করে লক্ষ্য করে দেখিয়ে দিলেন অ্যান্ডি ক্লিংকে। ক্লিং যেন একেবারেই স্তম্ভিত। তারপর সে আর্তকণ্ঠে বলে উঠল, না না, এ সত্য নয়, উনি ভুল করেছেন। ব্রাউন বললেন, অসম্ভব। আমি যদি আরো 10 লক্ষ বৎসর বাঁচি তাহলেও তোমার মুখ আমি জীবনে ভুলতে পারবো না। কনলি জামার হাত চেপে ধরে ক্লিং বললে, আমার কথায় বিশ্বাস করুন, এ ভদ্রলোক কি বলছেন আমি কিছুই বুঝতে পারছি না। কনলি বললেন, উনি তোমাকে শনাক্ত করেছেন, তবু তুমি দোষ স্বীকার করছো না কেন? ক্লিং বললে, যে দোষ করিনি তাই আমাকে স্বীকার করতে হবে? সেদিন তোমার সঙ্গে আরও একজন ছিল, কে সে? কেউ নয়, আমি যখন ঘটনাস্থলে হাজির ছিলুম না তখন আমার সঙ্গে থাকবে কি? এই যে রাত 8টায় চুরি, এর সম্বন্ধে তুমি কি জানো? আপনি কি বলতে চান, আমার বিরুদ্ধে আরও সব চুরির মামলা আছে নাকি? গোয়েন্দারা এমনই সব প্রশ্নের পর প্রশ্ন করতে লাগলেন, কিন্তু ক্লিংয়ের কাছ থেকে কোনো স্বীকারোক্তি আদায় করতে পারলেন না। তার এক কথা যে সে ব্রাউনকে আক্রমণ করেনি, রাত 8টা চুরি সম্পর্কে বিন্দু বিসর্গ সে জানে না। গোয়েন্দারা বুঝলেন ব্রাউনের মামলায় ক্লিংকে দোষী সাব্যস্ত করা যেতে পারে বটে, কিন্তু রাত 8টার চুরির মামলায় তার বিরুদ্ধে কিছুই প্রমাণিত হয়নি। তাই জ্যাফেটিকে ডেকে আনা হলো। সর্বপ্রথমে যার সঙ্গে রাত 8টা চোরেদের একজনের মুখোমুখি দেখা হয়ে গিয়েছিল, তিনিও কয়েকজন লোকের ভিতর থেকে ক্লিংকে বেছে নিয়ে বললেন, এই লোকটিকে সেই চোরটার মতন দেখতে বটে, কিন্তু এ ভিন্ন লোকও হতে পারে। তাহলে আপনি ঠিক শনাক্ত করতে পারছেন না? প্রায় তাই বটে। চোরের চেহারার সঙ্গে এর অনেক মিল আছে, এর বেশি আর কিছু আমি বলতে পারবো না। ক্লিংকে রাহাজানির মামলায় বিনা জামিনে ধরে রাখা হলো। মর্গ্যান বললেন, ক্লিং এখন বন্দি, এখন দেখা যাক এর পরেও রাত 8টায় চুরি বন্ধ হয় কিনা। তা যদি হয় তবে বুঝতে হবে ক্লিং সত্যি সত্যি ওই চুরিগুলোর সঙ্গে জড়িত আছে। এপারে ক্যামডেন, ওপারে ফিলাডেলফিয়া এবং 2 শহরের মাঝখান দিয়ে বয়ে যায় ডেলিওয়্যার নদী। নদী পার হয়ে অপরাধীরা 2 শহরে গিয়ে উৎপাত করে এবং নদী পার হয়ে গোয়েন্দাদেরও 2 শহরে গিয়ে কাজ করতে হয়। কিন্তু ফিলাডেলফিয়ায় এ পর্যন্ত রাত 8টা চোরেদের কোনো উপদ্রব হয়নি। তার বদলে ঘটতে লাগলো অন্যরকম ঘটনা। আদালতে যেদিন অ্যান্ডি ক্লিংয়ের মামলা, ঠিক সেই তারিখেই ফিলাডেলফিয়ার ডাক্তার গ্রুয়েশ যখন নিজের ডিসপেন্সারিতে বসে আছেন, তখন 2জন লোক এসে তার কাছে সর্দি কাশির ওষুধ চাইল। ডাক্তার গ্রুয়েশ তাদের সঙ্গে কথা কইছেন, হঠাৎ একটা লোক রিভলভার বার করে বললে, তোমার কাছে কি টাকা কড়ি আছে, এদিকে দাও। ডাক্তার বিনা বাক্য ব্যয়ে নিজের ব্যাগটা, তার ভিতরে ছিল 200টি টাকা, সেটা বার করে দিলেন। তবু অকারণেই তারা তাকে রিভলভারের দ্বারা নির্দয়ভাবে প্রহার না করে অদৃশ্য হলো না। পুলিশ ভাবলে,
স্থানীয় অপরাধের কীর্তি। হ্যাঁ হ্যাঁ। আরও 2 সপ্তাহ পরে ঠিক ওইভাবেই নিজের ডিসপেন্সারিতে বসেই আক্রান্ত ও প্রহত হলেন ডাক্তার আর্ডিং রোসেনবার্গ। চোরেরা তার কাছ থেকে হস্তগত করলে 1750 টাকা। গোয়েন্দারা বললেন 2 সপ্তাহ পরে স্থানান্তরে আবার সেই কাণ্ড। এবারে স্টার্লি বক নামে আর এক ডাক্তারের পালা। প্রত্যেক ক্ষেত্রেই আবির্ভূত হয়েছিল 2 জন করে লোক, এবং প্রত্যেক ডাক্তারের কাছ থেকেই পাওয়া গিয়েছিল তাদের চেহারার বর্ণনা। কিন্তু পুলিশ তবু কোনো অপরাধেরই নাগাল পেল না। এদিকে অ্যান্ডি ক্লিং যখন বাস করছে ক্যামডেনের জেলখানায়, তখনও বন্ধ হলো না রাত 8টার চুরিগুলি। সত্যি কথা বলতে কি, আদালতে যেদিন উঠল অ্যান্ডি ক্লিংয়ের মামলা, ঠিক সেদিনই রাত 8টার সময় চোরের দল হানা দিলে কলিংশুয়ের একখানা বাড়িতে, এবং যাবার সময় পিছনে রেখে গেল নিজেদের বিখ্যাত ট্রেডমার্ক ও সেই ভাঙা জানালা আর সেই খোলা খিড়কির দরজা। কনলি বললেন, কিছুই বুঝতে পারছি না। আমি কিছুই বুঝতে পারছি না। মর্গ্যান বললেন, ক্লিংয়ের রাহাজানির সঙ্গে এই রাত 8টার চুরির কোনো সম্পর্ক নেই। কনলি বললেন, ক্লিং ধরা পড়ার পরও তার জুড়িদার রাত 8টায় ব্যবসা চালিয়ে যাচ্ছে, এও তো হতে পারে। মর্গ্যান বললেন, তাতে আর আমাদের কি সুরাহা হবে? ক্লিং তো তার জুড়িদারের নাম আমাদের কাছে ফাঁস করে দেবে না। এদিকে চুরির পর চুরি, ওদিকে ডাক্তারের পর ডাক্তারের উপরে আক্রমণ, 2 কাজই চলতে লাগলো একসঙ্গে। এই 2 ব্যাপারের মধ্যে যে কোনো যোগাযোগ আছে এমন সন্দেহ পুলিশের মনে ঠাঁই পেল না। কাগজওয়ালারা খাপ্পা হয়ে উঠল, কিন্তু পুলিশ নাচার। ডাক্তার হেরোশিয়া ক্যাম্পেল ডিসপেন্সারিতে উপবিষ্ট। বাহির থেকে দরজায় করাঘাত হলো। তিনি উঠে দরজা খুলে দিয়ে দেখলেন 3 জন লোক বাইরের বেঞ্চির উপর পাশাপাশি বসে আছে। একজন উঠে দাঁড়িয়ে বললে, বড়ই ঠান্ডা লেগেছে ডাক্তারবাবু, তা ওষুধ টষুধ দিতে পারেন? ডাক্তার ক্যাম্পবেলের বুকটা ধরাস করে উঠল। ডাক্তারদের উপর আক্রমণের কাহিনী তার আর জানতে বাকি নেই। আততায়ীদের চেহারার বর্ণনাও তিনি খবরের কাগজে পাঠ করেছেন। 3 জনের মধ্যে 2 জনের চেহারা সেই বর্ণনার সঙ্গে অবিকল মিলে যায়। কোনো রকমে বুকের কাঁপুনি থামিয়ে শান্তভাবেই তিনি বললেন, ঘরের ভিতরে ফিরে এসেই তিনি ধারণ করলেন টেলিফোন যন্ত্র। তারপরেই থানার লোক পেলে তার বিপদের খবর। তারপর কাটল 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট। প্রত্যেকটা মিনিট কি সুদীর্ঘ। প্রত্যেক মিনিটেই ডাক্তারের ভয় হয়, এই বুঝি ডাকাতের দল হুড়মুড়িয়ে ঘরে ঢুকে রিভলভার হাতে করে তার উপর ঝাঁপিয়ে পড়ে। তারপর কাটল 4 মিনিট, 5 মিনিট। অবশেষে ঘরের বাইরে শোনা গেল কাদের কর্তৃত্বপূর্ণ কণ্ঠস্বর। ডাক্তার বাইরে এসে স্বস্তির নিঃশ্বাস ফেলে বাঁচলেন। সেখানে দাঁড়িয়ে আছে 2 জন পুলিশ কর্মচারী। পরিচয় জিজ্ঞাসা করে জানা গেল সন্দেহজনক আগন্তের মধ্যে 2 জন হচ্ছে সহোদর, নাম ওয়াল্টার ও ডানিয়ান গ্লেনন। তৃতীয় ব্যক্তি হচ্ছে তাদের স্যালকম ওয়াল্টার স্যামসন। গোয়েন্দারা জিজ্ঞাসা করলেন, আচ্ছা, তোমরা এখানে কি করতে এসেছো? আগে স্যামসনের ঠান্ডা লেগেছে, আমরা ওষুধ নিতে এসেছি। গোয়েন্দারা বললেন, স্যামসনের ঠান্ডা লাগার কোনো লক্ষণই তো আমি দেখতে পাচ্ছি না। বাবারে,
ঠান্ডা লেগেছে আমার বুকের ভেতরে। আপনারা তা যদি দেখতে না পান সেই জন্য কি আমি দায়ী? বেশ, থানায় চলো। যে তিনজন ডাক্তার আক্রান্ত হয়েছিলেন তাদের মধ্যে দুজনের পাত্তা পাওয়া গেল। ডাক্তার কিছুক্ষণ তিনজন লোকের দিকে তাকিয়ে ওয়াল্টার গ্ল্যাননকে শনাক্ত করলেন এবং ওয়াল্টার স্যামসন সম্বন্ধে বললেন ওকেও দ্বিতীয় ব্যক্তির মতো দেখতে বটে, কিন্তু হলপ করে কিছু তিনি বলতে পারবেন না। ডাক্তার রোসেনবার্গও ওয়াল্টার গ্ল্যাননকে শনাক্ত করলেন এবং ড্যানিয়েল গ্ল্যানন সম্বন্ধে বললেন ওর সঙ্গে দ্বিতীয় ব্যক্তির মিল আছে বলে মনে হচ্ছে। তিনজন আসামি প্রবল প্রতিবাদ করে জানালে তারা সম্পূর্ণরূপে নিরপরাধ এবং দুইজন ডাক্তারকে তারা জীবনে কখনো চোখেও দেখেনি। তাদের উপরে বিনা জামিনে হাজতবাসের হুকুম হলো। ফিলাডেলফিয়ার ওয়াল্টার গ্ল্যানন ক্রমাগত প্রতিবাদ করছে, আমি নিরপরাধ, ডাক্তারদের আমি আক্রমণ করিনি। ক্যাম্পগ্যাডেনের অ্যান্টি ক্লিগের মুখেও ওই একই কথা, আমি নিরপরাধ, মিস্টার ব্রাউনের ওপরে আমি হানা দিইনি। অথচ আক্রান্ত ব্যক্তিরা তাদের দুজনকেই নিশ্চিত রূপে শনাক্ত করতে পেরেছে। এদিকে রাত ৮টা চোরের দল নিজেদের ব্যবসা চালিয়ে যাচ্ছে পরিপূর্ণ উৎসাহে। অবশেষে ক্যামডেনের মিসেস ক্যাথারিন অ্যান্টনের কাছ থেকে টেলিফোনে খবর জানায় তার প্রতিবেশীর এক শিশুপুত্র একটি বাক্স কুড়িয়ে পেয়েছে। তার মধ্যে আছে বন্দুক, জড়োয়া গয়না, ঘড়ি ও আরও হরেক রকম দামি জিনিস। কনলি তখনই যথাস্থানে গিয়ে হাজির হতে একদমই দেরি করলেন না। শিশুর নাম ফ্রেডি টম, বয়স 7 বৎসর। সে একটা নয়, পেয়েছে তিনটে বাক্স। একটা বাক্স খুলে দেখা গেল তার ভিতর রয়েছে অনেক ঘড়ি, ফাউন্টেন পেন, রূপোর বাসন, আংটি আর হীরকখচিত সোনার গহনা, আর রয়েছে একটা রিভলভার ও কতগুলো কার্তুজ। কনলের বুকের ভিতর উচ্ছ্বাসিত হয়ে উঠল রক্তস্রোত। বিপুল আগ্রহে ও অন্য দুটো তিনি খুলে ফেললেন তাড়াতাড়ি। সেই দুটো বাক্স ওই দামি জিনিসে ঠাসা। এ যে রাজার ঐশ্বর্য। দু একখানা গয়না পরীক্ষা করেই বোঝা গেল সেগুলো হয়েছিল রাত ৮টার চোরের দলের হস্তগত। হে যে স্বপ্নতির সৌভাগ্য। শিশুর দিকে তাকিয়ে ফিরে কনলি শুধলেন, খোকাবাবু, হেগুলি তুমি কোথায় পেয়েছো? নদীর ধারে খুব ভোরবেলা খেলা করতে গেছিল। সেইখানে ছোটাছুটি খেলা করতে করতে আমি আর একটু হলেই বাক্সগুলোর উপরে হোঁচট খেয়ে পড়ে গিয়েছিলাম আর কি। তুমি বাক্সগুলো খুলে দেখেছিলে? তা আবার দেখিনি, আমি ভেবেছিলাম এগুলো হচ্ছে বম্বেটেদের গুপ্তধন। তারপরে তুমি সোজা বাড়িতে ফিরে এলে বুঝি? উফ, আমার যেসব বন্ধু বাক্সগুলোকে বাড়ি তুলে আনবার জন্য সাহায্য করেছিল, বাক্সের কিছু কিছু জিনিস নিয়ে আগে তাদের কিছু উপহার দিয়েছিল। কি কি জিনিস বাছা? অত কি ছাই মনে আছে? যা চাইলে তাই। ফ্রেডি টমের মায়ের দিকে ফিরে কনলি বললেন, আপনি পেয়েছেন এক আশ্চর্য সৎপুত্র। বেশিরভাগ ছেলেই এরকম কিছু পেলে তার কারুর কাছে সে কথা প্রকাশ করত না। থানায় যখন বাক্স 3টে নিয়ে আসা হলো, সবাই তখন চরম বিস্ময়ে একেবারে হতবাক। মর্গ্যান বললেন, যে এমন কাণ্ড করেছে তাকে আমরা খুঁজে বার করবই, তা যে কোনো উপায়ে। কনলি বললেন, আমিও কথা ভেবে দেখেছি। আমার কি সন্দেহ হয় জানো?
ক্লিং ধরা পড়াতে তার চুড়িদার ভয় পেয়ে এই কার্য করেছে। জিনিসগুলো ভালো করে পরীক্ষা করে দেখা যাক, নতুন কোনো সূত্র পাওয়া যায় কিনা। রাত 8টা চোরের দল যেখান থেকে যেসব জিনিস চুরি করেছিল পুলিশের কাছেই ছিল তার সুদীর্ঘ তালিকা। পরীক্ষা কার্য যখন চলছে সেই সময় মর্গ্যান বাক্স হাতড়ে বার করলেন একটা নকল চামড়ার ব্যাগ। একখানা ট্রলি হস্তান্তরপত্র ছাড়া তার ভিতরে আর কিছুই ছিল না। মর্গ্যান বললেন, আচ্ছা, এই ব্যাগের ওপরে সম্ভবত কারোর নাম দুটো অধ্যক্ষরে লেখা আছে, DT। এরকম ব্যাগ তো ছোড়ারাই ব্যবহার করে, এর মানে কি? হ্যাঁ, এই ছোকরাদের উপযোগী বটে। তা এমন এক ছোকরা যার নামের দুটো অধ্যক্ষর হচ্ছে DT। যদিও তা হয়তো সম্ভবপর নয়, তবু একটা কথা আমার মনে হচ্ছে। কি কথা? একটু আগেই গ্লসেস্টারের থানা থেকে ফোন এসেছিল ডেভিড টিঙ্গো নামে সেই এক ছোকরার খবরাখবর নেবার জন্য। সেও নাকি তার একটা চামড়ার ব্যাগ হারিয়ে ফেলেছে। DT তো ডেভিড টিঙ্গোরো নামের অধ্যক্ষর হতে পারে। কর্নেলি তৎক্ষণাৎ জাগ্রত হয়ে বললেন, চলো সেখানেই যাই। তার আধ ঘন্টা পরেই গ্লসেস্টারের থানায় গিয়ে মর্গ্যান ও কোলির সঙ্গে ডেভিড টিঙ্গোর যেসব কথাবার্তা হলো আমরা তা বর্ণনা করেছি এই আখ্যায়িকতার দ্বিতীয় পরিচ্ছেদেই। তবু এখানে একটু খেয়েই ধরিয়ে দেওয়া দরকার। টিঙ্গো স্বীকার করলে ব্যাগটা তারই। 3 দিন আগে সেটি হারিয়ে গিয়েছিল। গোয়েন্দারা তাকে সেই ব্যাগের ভিতরে ট্রলি হস্তান্তর পত্রখানাও দেখালেন। প্রথমটা সেখানেও সে নিজের বলে মেনে নিল, কিন্তু পর মুহূর্তেই রক্তহীন হয়ে গেল তার মুখ। সে তাড়াতাড়ি বলে উঠল, না, ও কাগজখানা আমার নয়। আমি কি বলতে কি বলে ফেলেছি, আপনারা যে আমার মাথায় গুলিয়ে দিচ্ছেন একেবারে। হস্তান্তর পত্রের উপরে লেখা ছিল গতকালের তারিখ, অথচ টিঙ্গো বলে যে তার ব্যাগ খোয়া গিয়েছে 3 দিন আগে। তার মানে গতকাল ওই ব্যাগটি ছিল তার কাছে। কেন সেই মিথ্যে কথাটা বললে? পুলিশের সন্দেহ হলো তখন। ডেভিড টিঙ্গোকে নিয়ে গোয়েন্দারা গেলেন তার বাড়িতে। তার বাবা তখন কর্মস্থলে গিয়েছেন। বাড়িতে ছিলেন কেবল তার মা। তাদের বাসা খানা তল্লাশ করে সন্দেহজনক কিছুই পাওয়া গেল না, কেবল একটা রিভলভার ছাড়া। সেটা বেলজিয়ামে প্রস্তুত এবং লুকোনো ছিল ডেভিড টিঙ্গোর শোবার ঘরে বিছানার তলায়। তাকে জিজ্ঞাসা করা হলো, আচ্ছা, রিভলভারটা কোথা থেকে তুমি পেয়েছো? সে বেশ সপ্রতিভভাবেই বললে, রাস্তায় একখানা আরোহীহীন মোটর গাড়ি দাঁড় করানো ছিল, ওটা পড়েছিল তার পেছনের আসনেই। ছেলেবেলা থেকে আমার মনে একটা রিভলভার পাওয়ার প্রবল ইচ্ছা ছিল, তাই লোভ সামলাতে পারলুম না আর। রিভলভারটা চুপি চুপি তুলে নিয়েই সরে পড়লুম। তার আগে আমি জীবনে কোনোদিনও চুরি করিনি, বিশ্বাস করুন। তার কাছ থেকে কোনো তথ্য উদ্ধার করা গেল না। রাত 8টা চোরের দল এ পর্যন্ত যাদের যাদের বাড়িতে হানা দিয়েছিল তাদের প্রত্যেককেই থানায় আহ্বান করা হলো 3টে বাক্সে পাওয়া চোরাই মালগুলো শনাক্ত করবার জন্য। সেই বেলজিয়ামে প্রস্তুত রিভলভারটা দেখেই জনৈক মহিলা বললেন, ওটা আমাদের সম্পত্তি, চোরেরা আমাদের বাড়ি থেকেই নিয়ে গেছে। কিন্তু রিভলভারের ক্লিপটা তাড়াতাড়িতে বা ভুল করে হয়তো নিয়ে যেতে পারেনি, এখনও ওটা আমাদের বাড়িতেই পড়ে রয়েছে। তৎক্ষণাৎ ক্লিপটা আনিয়ে পরীক্ষা করে দেখা গেল রিভলভারের সঙ্গে তা খাপ খেয়ে যায় যথাযথভাবে। টিঙ্গো, রিভলভারটা তাহলে তুমি কোনো মোটর গাড়ি থেকে চুরি করনি? তুমি যে রাত 8টায় চোরেদেরই একজন, এইবার তার স্পষ্ট প্রমাণ পাওয়া গেল। তুমি কি এখনো মিথ্যা কথা বলতে চাও? না, ডেভিড টিঙ্গো আর মিথ্যা কথা বলতে চায় না,
কিন্তু সে যেসব আজব কথা বললে তা শ্রবণ করে গোয়েন্দাদের চিত্ত একেবারে চমৎকৃত হয়ে গেল। রাত 8টা চুরিতে তার জুড়িদার ছিল না অ্যান্ডি ক্লিন। টিঙ্গোর একমাত্র জুড়িদার হচ্ছে তার পিতা স্বয়ং। সে বললে, বাবা রোজ রাতে চুরি করবার জন্য আমাকে জোর করে সঙ্গে নিয়ে যেতেন। আমাকে তার সঙ্গী হতে হতো ইচ্ছার বিরুদ্ধেই। তাই রাত্রে প্রায়ই আমি পালিয়ে বেড়াতাম। যেদিন আপনারা আমাকে প্রথম থানায় নিয়ে আসেন সেদিনও আমি বাবার ভয়ে রাস্তায় মোটরে শুয়ে ঘুমোচ্ছিলাম। সেই রাত্রেই ডেভিড টিঙ্গোর বাবা ধরা পড়ল। তার নাম বেঞ্জামিন টিঙ্গো। ধরা পড়েই সে অপরাধ স্বীকার করতে একটু ইতস্তত করলে না। সে এক অদ্ভুত চরিত্রের লোক। সত্যিকারের ডাক্তার জেকিল এবং মিস্টার হাইড। দিনের বেলায় ভালো চাকরি করে, মাহিনা পায় হপ্তায় 500 টাকা। সকলেই তাকে অত্যন্ত সাধু, ভদ্র এবং নম্র প্রকৃতির মানুষ বলে জানে। সে যার পরনায় ধর্মভীরু। নিজের বাড়িতে প্রত্যেক ঘরে রাখে একখানা করে বাইবেল। সে নিজের বাড়ির গুপ্তস্থান থেকে আরও 40,000 টাকার চোরাই মাল বার করে দিয়ে বললে, আমি 3 বাক্স চোরাই মাল নদীর ধারে ফেলে দিয়েছিলাম। সেই সঙ্গে ভ্রমক্রমে গিয়েছিল আমার ছেলের চামড়ার ব্যাগটাও। কিন্তু এখনো গোয়েন্দাদের জন্য অপেক্ষা করে আছে নতুন নতুন বিষয়। বেঞ্জামিন টিঙ্গো নিজেই বলল, ফিল্ডেলফিয়ার ডাক্তারদের উপর হানা দিয়েছিলুম আমরাই। ডেভিড টিঙ্গো বললে, অ্যান্ডি ক্লিনকে বিনা দোষেই ধরা হয়েছে। বুড়ো জর্জ ব্রাউনকে রিভলভার দ্বারা আঘাত করেছিলাম আমি। তাদের কথা যে মিথ্যা নয় সে প্রমাণ পেতে বিলম্ব হলো না। নির্দোষ ব্যক্তিরা মুক্তি লাভ করল, আসামিরা গেল কারাগারে। আর সেই ছোট জর্জ ফ্রেডি টম যে আবিষ্কার করেছিল চোরাই মালের বাক্স 3টে, সে উপহার লাভ করল একখানি বাইসাইকেল।